শান্তিনিকেতনে যাওয়ার মতো ট্রেন এবং বাস প্রচুর আছে। এখানে প্রচুর হোটেল এবং খাবার জায়গা আছে, সে সম্পর্কে কাউকে চিন্তা করার দরকার নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। তার আগেই রবীন্দ্রনাথের বাবা শান্তিনিকেতনে 1988 সালে এসে একটি ট্রাস্টের মাধ্যমে শান্তিনিকেতনের সূচনা করেন, যা পাঠক ভবন হিসাবে প্রথমে পরিচিত ছিল। শান্তিনিকেতনের প্রথম দর্শনীয় স্থানের মধ্যে কঙ্কালীতলা দিয়ে শুরু করা যেতে পারে। এখানে অবশ্য দেবীর ফটো পুজো করা হয়। পাশেই একটি যে পুকুরটি রয়েছে সেখানেই নাকি দেবীর অবস্থান। ওই পুকুরে জুতো খুলে নেমে মাথায় জল ছিটিয়ে দেওয়া যেতে পারে। এটা নাকি অতি পবিত্র। কথিত আছে কঙ্কালীতলায় দেবীর কঙ্কাল অবশিষ্টাংশ পড়েছিল। এরপরেই পড়ছে সামনে কোপাই নদী। কোপাই নদী উৎস ঝাড়খণ্ডের খাজুরিতে। সেখান থেকে দুবরাজপুর, খিয়াসলের ইলামবাজার, লাভপুর এলাকা দিয়ে বয়ে চলেছে। উৎস থেকে প্রবাহিত হওয়ার পরেই নদীটির পরিচিত শাল নামে। বোলপুর বিনপুরিয়া গ্রামের কাছে এই নদীটির নাম বদলে হয়েছে কোপাই। বর্ষার সময় এটি তীক্ষ্ণ গতি ক্ষীরধারা থাকলেও এবং অনেক সময় পার্শ্ববর্তী গ্রাম এখনও ডুবিয়ে দেওয়া যায়, কিন্তু এখন এটি জরাজীর্ণ অবস্থা। এরপরই পড়ছে শিল্পগ্রাম। শিল্পগ্রাম কয়েক একর জায়গা নিয়ে গঠিত এবং এর অভ্যন্তরে ভারতবর্ষের সমস্ত শিল্প, কলা, সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে ঢুকলে আপনি কয়েক ঘন্টা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবলীলায় কাটিয়ে দিতে পারেন। আপনার কখনো ক্লান্তি লাগবে না। এতই সুন্দর পরিবেশ যে না দেখলে বলে বোঝানো যাবে না। এমন জায়গায় বারবার ঢুকতে ইচ্ছা করবে এবং এই স্থানে বাউলেরা গানও গায়। তারা অবশ্য কারো থেকে কিছু দাবি করে না, কেউ স্বেচ্ছায় দিলে তা গ্রহণ করে। শিল্পগ্রামে আলাদা আলাদা কুঠির আছে, যেখানে বিহার, উড়িষ্যা, আসাম, আন্দামান প্রায় ভারতবর্ষের সব গ্রামেরই ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এরপর এলো সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট একটি দর্শনীয় জায়গা। চারিদিকে সোনাঝুরি গাছের মধ্যে এই হাট বসে এবং স্থানীয় মানুষরা তাদের শিল্পকলা বেচাকেনা করতে আসে। শিল্পকলা ছাড়াও এই হাটে প্রচুর পোশাক এখানে আসে, যা সাধারণত এখানকার স্থানীয় জায়গা থেকেই তৈরি হয়। সোনাঝুরি হাটে বাউলরা গান গায় এবং তারা কারো থেকে কিছু চায় না, স্বেচ্ছায় কিছু অনুদান দিলে তারা তা গ্রহণ করে এবং বাউলের সঙ্গে আপনি বসে পড়তে পারেন বাউল গান সুর মেলাতে। এই হাটে আদিবাসীরা তাদের নৃত্য প্রদর্শন করে। তারাও কারো থেকে কিছু দান চান না, কেউ স্বেচ্ছায় দিলে তা গ্রহণ করেন এবং যে কোনো পর্যটকরা তাদের সঙ্গে হাত মিলিয়ে তালে তাল দিয়ে নেচে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। সোনাঝুরি হাটের পাশেই খোয়াই চলে গেছে, যা বর্ষার সময় অতিরিক্ত জল পাস করার জন্য করা হয়েছে। এখানে অনেক মানুষ আছেন যারা মাছ
ধরে জীবিকা নির্বাহ করেন। এরপর হলো প্রকৃতি ভবন। প্রকৃতি ভবনে প্রকৃতিকে ব্যবহার করে বিভিন্ন শিল্প তৈরি করা হয়েছে, যা অত্যন্ত মনোমুগ্ধকর। এরপর এলো রসুল রাজবাড়ি। আসলে এটা রাজবাড়ি নামে কথিত হলেও এটা জমিদার বাড়ি হিসাবে কথিত। এরপর শান্তিনিকেতনের রামকিঙ্কর ব্রিজের ভাস্কর্য আপনি দেখে নিতে পারেন, যা দেখে আপনি মোহিত হবেনই। সোনাঝুরি হাট কেনাবেচা করে আপনি শান্তিনিকেতনের প্রবেশ আসতে পারেন, কিন্তু শান্তিনিকেতনের ভেতরে ঢোকা খুবই নিষেধ। ঢুকতে দেওয়া এখন হয় না, একমাত্র মিউজিয়ামেই ঢুকতে দেওয়া হয়। শান্তিনিকেতন বাইরে থেকে কলা ভবন, ছাতিমতলা, মিউজিয়াম, উদয়ন, উদীচী, পুনশ্চ এইসব বাড়িগুলি দেখতে পারেন। প্রথমে দেবেন্দ্রনাথ এই বাড়িটিতে উপাসনা গৃহ। এই বাড়িটি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমে এসে তৈরি করেছিলেন। এখানে তিনি বসবাস করতেন এবং সাধনা করতেন। রবীন্দ্রনাথের স্নেহধন্য কন্যা মীরা দেবীও এই শান্তিনিকেতনে বসবাস করতেন। সেই বাড়িটির নাম মালঞ্চ। শান্তিনিকেতন আশেপাশে এটি সেই তালগাছ, যে তালগাছটি দেখে রবীন্দ্রনাথ তালগাছ কবিতাটি লিখেছিলেন, এবং সেই তালগাছটি এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে তার স্মৃতিস্বরূপ।